আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ারিশান সম্পত্তি কখনো আপনি বন্টননামা দলিল ছাড়া ক্রয় করতে পারবেন, কখনো আপনি বন্টননামা দলিল ছাড়া ক্রয় করতে পারবেন না। এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে। ওয়ারিশান সম্পত্তি পিতার মৃত্যুর পর কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা অর্জন করলে সেই সম্পত্তি আপনি বন্টননামা দলিল ছাড়া কখন ক্রয় করতে পারবেন, কখন আপনাকে বন্টননামা দলিল নিয়ে ক্রয় করতে হবে, এই বিষয়টি নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে, যেন তারাও ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে এই আইনটি ফলো করে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকে। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, আপনি যেন প্রয়োজন অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন। আলোচনা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি কখন আপনি বন্টননামা দলিল ছাড়া ক্রয় করতে পারবেন, কখন আপনি বন্টননামা দলিল ছাড়া ক্রয় করতে পারবেন না। আমরা সকলেই অবগত আছি, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার বৈধ উত্তরাধিকারীগণ তার রেখে যাওয়া সম্পত্তির মালিক হয়। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমত অংশীদারগণ, দ্বিতীয়ত অবশিষ্ট ভোগীগণ, তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ। প্রথমে অংশীদারদের অংশ দেওয়া হয়। অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি অবশিষ্ট ভোগীগণ পান। অবশিষ্ট ভোগী এবং অংশীদারদের দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি দূরবর্তী আত্মীয়গণ পান। আমরা চলে আসি মূল আলোচনায়। আলোচনা হচ্ছে বন্টননামা দলিল ছাড়া কখন ওয়ারিশান সম্পত্তি ক্রয় করা যাবে, বন্টননামা দলিল ছাড়া কখন ওয়ারিশান সম্পত্তি ক্রয় করা যাবে না। প্রিয় দর্শক, বর্তমান আইন অনুযায়ী আপনাকে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতে হলে অত্যন্ত সতর্কতার সাথে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতে হবে। কেননা বর্তমান আইনে বন্টননামা দলিল ছাড়া কিন্তু ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতে পারবেন না, নাম জারি করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কিন্তু সেটা কখন? কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় উত্তরাধিকার হিসেবে 5টি ছেলেকে রেখে গেলেন এবং 5টি দাগে 100% জমি রেখে গেলেন। এই 100% জমি 5টি দাগে 5 ভাই সমান সমানভাবে পাবে। প্রত্যেক দাগে প্রত্যেক ভাইয়েরই অংশ আছে। 5 ভাই যে 5 দাগে 20% করে জমি পেল, আপনি যখন এই 20% জমি কোনো ভাইয়ের নিকট থেকে 1 দাগ থেকে 2 দাগ থেকে 3 দাগ থেকে নিতে যাবেন, তখনই কিন্তু আপনাকে বন্টননামা দলিলের প্রয়োজন হবে। বন্টননামা দলিল ব্যতীত কিন্তু আপনি 5 দাগের জমি 1 দাগ থেকে নিতে পারবেন না। আপনি যখন 5 দাগের জমি 5 দাগ থেকে নিতে যাবেন তখন কিন্তু আপনাকে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। তবে ইতিপূর্বে যে দলিলগুলো হয়ে গেছে এই দলিলগুলো বন্টননামা দলিল ছাড়া হয়েছে। আপনি যদি 5 দাগের জমি 1 দাগে নেন তাহলে এই জমিগুলো টিকবে কি টিকবে না, আপনার দলিলের সাথে দেখতে হবে আপনি 5 দাগ দলিলে উঠাইছেন কিনা এবং কি 5 দাগের 100%-এর কাতে আপনি 20% জমি ক্রয় করেছেন কিনা। আপনি যদি 100%-এর কাতে 20% জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 5 দাগের জমি 1 দাগ থেকে নিতে পারবেন। এটি হচ্ছে পূর্বের দলিল। আপনি যদি বর্তমানে দলিল করতে যান, বর্তমানে কিন্তু বন্টননামা দলিল লাগবে। বন্টননামা দলিল ছাড়া জমির মালিক যদিও জমিটি আপনাকে সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে দিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনি বন্টননামা দলিল ছাড়া জমিটি নেবেন না। ভবিষ্যতে আপনি সমস্যায় পড়ে যাবেন যদি আপনি কয়েক দাগের জমি 1 দাগ থেকে নিতে চান। প্রিয় দর্শক, তাই ওয়ারিশান সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতার সাথে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতে হবে। কয়েক দাগের জমি 1 দাগ থেকে নিতে গেলে আপনি অবশ্যই বন্টননামা দলিল দিয়ে নেবেন। বন্টননামা দলিল ছাড়া আপনি কয়েক দাগের জমি 1 দাগ থেকে নিতে যাবেন না, 2 দাগের জমি 1 দাগ থেকে নিতে যাবেন না, 5 দাগের জমি আপনি 4 দাগ থেকে নিতে যাবেন না। যদি আপনি এটা করেন তাহলে ভবিষ্যতে কিন্তু অন্যান্য ভাইয়েরা এই দাগে এসে জমি দাবি করবে,
তখন কিন্তু যে ব্যক্তি জমি বিক্রি করছে তার নিকট গিয়ে আপনি ধর্ণা দিয়ে পারবেন না। তার নিকট গেলে সে ব্যক্তি কিন্তু আর আপনাকে প্রায়োরিটি দিবে না। আইন আদালতে গেলেও তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না। পূর্বে যে দলিলগুলো হয়ে গেছে এই দলিলগুলোর বিষয় আলাদা। এই দলিলগুলো কয়েক দাগের কাতে এক দাগ থেকে দিয়েছে, এই জমিগুলো আপনি পাবেন। কিন্তু আপনি যখন বন্টননামা দলিল ছাড়া বর্তমান যে আইন, এই আইন অনুযায়ী যদি কোনো দলিল করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কয়েক দাগের জমি এক দাগ থেকে নিতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। যদিও সাব রেজিস্ট্রার অফিসে কোনো প্রকার ঘুষ দিয়ে পারিতোষিক দিয়ে কোনো দলিল পার করে নেই, তবুও কিন্তু আপনি এই জমিটি নিতে যাবেন না। কেননা ভবিষ্যতে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এই দলিলটি নিয়ে আইনের কাছে যেতে হবে, আদালতের কাছে যেতে হবে, অনেক বড় সমস্যায় পড়তে হবে, টাকা খরচ করতে হবে। কাজেই আপনি বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি তখনই ক্রয় করতে পারবেন যখন যে দাগে যতটুকু জমি পাবে ততটুকু জমি ওই ব্যক্তি কবলা দিতে রাজি হবে। এখানে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, বন্টননামা দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি 5 ভাইয়ের সম্পত্তি 5 দাগের সম্পত্তি এক দাগ থেকে খাজনা দিয়ে খারিজ করে নেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এক দাগ থেকে নিতে যাবেন না। আপনি সবসময় বলবেন যে আপনার ভাইদের নিকট থেকে বন্টননামা দলিল করে নিয়ে আসেন। বন্টননামা দলিল ছাড়া আমি 5 দাগের জমি এক দাগ থেকে নিতে যাব না। যদিও আপনার 5 দাগের জমি এক দাগ থেকে খারিজ করেছেন, এই খারিজটি কিন্তু মিসকেসের মাধ্যমে ভেঙে দেওয়া যাবে, কিন্তু বন্টননামা দলিল হলে সেটা আজীবন থাকবে। তাই আপনি বন্টননামা দলিল ছাড়া তখনই জমি ক্রয় করতে পারবেন যখন আপনি দেখবেন পিতার পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার পর সেই সম্পত্তি যে দাগে যতটুকু পাবে ততটুকু জমি রেজিস্ট্রি দিতে রাজি হয়েছে, সেক্ষেত্রে আপনি বন্টননামা দলিল ছাড়া জমি ক্রয় করতে পারবেন। আর যখন আপনি দেখবেন কয়েক দাগের জমি এক দাগ থেকে দিতেছে, কয়েক দাগের জমি এক দাগ থেকে খারিজ করে নিয়েছে, সেক্ষেত্রে আপনি বন্টননামা দলিল ছাড়া জমিটি ক্রয় করবেন না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।